নমস্কার। আজ একটা আবার ভিডিও নিয়ে হাজির ও আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আমার হাতে এসেছে যে এই নির্বাচনে ২৬ এর বিধানসভা নির্বাচনে বিজেপির একটা সম্ভাব্য তালিকা পাওয়া গিয়েছে। তবে ২৯৪ জনের নয়, বেশ কিছু ও জায়গার সম্ভাব্য প্রার্থীদের নাম জানা যাচ্ছে। তো তাদের নামের তালিকা আপনাদেরকে বলবো। ২৬ এর নির্বাচনের নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি। কিন্তু রমরম করে প্রচার চলছে। ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছেন রাজ্যের মন্ত্রী এবং তাতে আ কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ানো হচ্ছে। ৳৫০০ করে বাড়ানো হচ্ছে। ৳১৫০০ হয়ে যাচ্ছে। সাধারণরা পাবেন ৳১৫০০, তফসিলি জাতি উপজাতি পাবেন ৳১৭০০ করে। এছাড়াও বেকার ভাতা ইন্ট্রোডিউস করা হয়েছে যুব সাথী, যেখানে বেকার যুবকরা ২১ থেকে ৪০ বছর বয়সী যুবকরা মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে বা সমতুল। আ তারা ৳১৫০০ করে বেকার ভাতা পাবেন। তো লক্ষ্মীর ভান্ডারের এই যে বর্ধিত টাকাটা সেটা কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ঘোষণা করেছেন। এর পাশাপাশি কৃষকদের টাকা বাড়ানো হয়েছে, আশাকর্মীদের আ ৳১,০০০ বেতন বাড়ানো হয়েছে, তাদের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে বলে জানানো হয়েছে। আ কেউ যদি প্রয়াত হয় ৳৫,০০,০০০ দেওয়া হবে। পাশাপাশি বলা হচ্ছে যে আ আইসিডিএস কর্মীদের টাকা বাড়বে, পার্শ্ব শিক্ষকদের বাড়বে, সিভিক ভলান্টিয়ারদের ৳১,০০০ করে বাড়বে। এই বাজেটে কিন্তু ভোট অন অ্যাকাউন্টে কিন্তু এমনই ঘোষণা করেছে। তবে যে ঘোষণাগুলো করা কাম্য ছিল বলে অনেকেই মনে করছেন বা আমারও মনে হয় সেটা হচ্ছে রাজ্যে প্রচুর স্কুল বন্ধ রয়েছে। তো সেই স্কুলগুলোর মধ্যে অন্তত কিছু সংখ্যক খোলার যদি উদ্যোগ নিত সরকার তাহলে ভালো হতো। ২ হচ্ছে কর্মসংস্থানে কোনো দিশা দেখানো হয়নি। যে বেকার যুবক-যুবতীদের ভাতা তো দেয়া হবে ৫ বছরের জন্য ৳১,৫০০ করে। কিন্তু তারা কাজ কি করবে? কাজের যথেষ্ট অভাব রয়েছে। এ রাজ্যেও অভাব রয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। গোটা দেশেই অভাব রয়েছে। তো তাদের জন্য নতুন কোনো ফ্যাক্টরি, নতুন কোনো ইন্ডাস্ট্রি আসছে কিনা বা সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা সেটার কোনো বলা হয়নি। সেমিকন্ডাক্টর হাব তৈরি করার কথা বলা হয়েছিল, বাট সেটা নিয়ে এই বাজেটে অন্তত কোনো দৃষ্টি আকর্ষণ করা হয়নি। উম এছাড়াও বলবো যে স্বাস্থ্য শিক্ষা খাতে যদি বরাদ্দ বাড়ানো হতো, তাহলে আরো ভালো হতো বলে আমার মনে হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে মহাত্মাশ্রী প্রকল্প বা ১০০ দিনের কাজ, যেটা কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। রাজ্য বলেছে যে তারাই টাকা দিয়ে এই কাজ করাবে এবং ১০০ দিনই যাতে পায় আ যাদের জব কার্ড রয়েছে তারা, সেটা তারা নিশ্চিত করার চেষ্টা করবে। মহাত্মা গান্ধীর নাম নিয়ে মহাত্মাশ্রী এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে। কেন্দ্র অবশ্য এই ১০০ দিনের কাজের প্রকল্পের নাম থেকে মহাত্মা গান্ধীর নামটাই বাদ দিয়ে দিয়েছে। ভিভিজি রামজি করা হয়েছে। তবে রাজ্যের এই বাজেট আ নিঃসন্দেহে ভোটকে সামনে রেখেই বাজেট, সেটা আ সকলেই বুঝতে পারছেন, বলছেনও। এবং এর মধ্যে কোথাও লুকোছাপি নেই। এটা কোথাও অন্যায় নয়। যে যখন ক্ষমতায় থাকে সেটাই তাই করে। এক্ষেত্রে বিজেপির বক্তব্য যে তারা যদি ক্ষমতায় আসে, যারা একটা সময় বলত যে লক্ষ্মীর ভান্ডার হচ্ছে আ ভিক্ষার ডালি, সেই ভিক্ষার ডালিতে তারা ৳৩,০০০ করে দেবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। কতটা তাদের এই প্রতিশ্রুতি তারা রক্ষা করতে পারবেন সেটা পরের ব্যাপার। কারণ অন্যান্য রাজ্যেই তারা এই লক্ষ্মীর ভান্ডারের আদলে আ অনেক প্রকল্প নিয়ে এসছেন। বাট সেখানে অভিযোগ ওঠে যে টাকা অনেক সময় পায় না বা প্রকল্প শুরু হতেই দেরি হয়েছে, যেমন দিল্লিতে। তো এরকম অনেক অভিযোগ রয়েছে এবং অনেক এমন কন্ডিশন দেওয়া হয় যেখানে সবাই পায় না। বাট আমাদের এখানে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সেটা আ সমস্ত স্তরের মহিলারাই পেয়ে থাকেন, সে রোজগেরে হোক বা না হোক। হ্যাঁ, সরকারি চাকরিজীবী হলে হয়তো পায় না। তো যেটা নিয়ে আমার এই ভিডিও বললাম আপনাদেরকে যে বিজেপির আ যে সম্ভাব্য প্রার্থী তালিকা সেটা হাতে এসেছে আমার। তো আপনাদেরকে একে, একে নামগুলো বলব। তাপস রায়, যিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছেন। তিনি লোকসভা ভোটেও দাঁড়িয়েছিলেন, জিততে পারেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তো তাকে হয় শ্যামপুকুর নয়তো মানিকতলা কেন্দ্রে দাঁড় করানো হতে পারে। কৌস্তব বাগচি, তাকে ব্যারাকপুর কেন্দ্রে দাঁড় করানো হতে পারে। সজল ঘোষকে আবারও বরানগর কেন্দ্রেই দাঁড় করানো হতে পারে বলে জানা যাচ্ছে। সজল ঘোষ বরানগরের উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে গিয়েছেন। অর্জুন সিং বহুবারের সাংসদ, বিধায়ক। আ তবে এই মুহূর্তে তিনি আর কোনো পোর্টফোলিও হোল্ড করছেন না। তো এহেন অর্জুন সিংকে ভাটপাড়া কেন্দ্র থেকেই কিন্তু প্রার্থী করা হতে পারে বলে জানা যাচ্ছে। অর্জুন সিং এর ঘনিষ্ঠ প্রিয়াঙ্কু পান্ডে, তাকে জগদ্দল থেকে প্রার্থী করা হতে পারে। পাবন সিং, অর্জুন সিং এরই ছেলে, নৈহাটি বা বীজপুর থেকে প্রার্থী করা হতে পারে। এখন ভাটপাড়ার বিধায়ক কিন্তু এই অর্জুন সিং এর ছেলে পাবন সিং, তাকে অর্থাৎ তার কেন্দ্র পরিবর্তন হচ্ছে। আবারও সেই সিটিং এমএলএ কে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে।
দিলীপ ঘোষ তাকে খড়গপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে। খড়গপুরের বর্তমান বিধায়ক হচ্ছেন হিরণ। তো সম্প্রতি তিনি আরেকটা বিয়ে করাতে বিতর্কের মধ্যে রয়েছেন। তো এই হিরণকে খুব সম্ভবত প্রার্থী নাও করা হতে পারে এবারের ভোটে। দিলীপ ঘোষকে খড়গপুর থেকে প্রার্থী করা হতে পারে। জগন্নাথ চট্টোপাধ্যায়, যিনি একটা সময় সাংবাদিকতা করেছেন, সেই জগন্নাথ চট্টোপাধ্যায়কে সিউড়ি থেকে দাঁড় করানো হচ্ছে। অভিনেতা কৌশিক রায় বা নির্মল সাহাকে বহরমপুর কেন্দ্রে অভিনেতা কৌশিক রায় বা নির্মল সাহাকে প্রার্থী করা হতে পারে। শান্তিপুরে অরিন্দম ভট্টাচার্যকে প্রার্থী করা হতে পারে। শুভেন্দু অধিকারীরও কিন্তু কেন্দ্র বদল হতে পারে। কাঁথি দক্ষিণ বা নন্দীগ্রামেই তিনি প্রার্থী হতে পারেন। নন্দীগ্রামেরই তিনি এমএলএ, রাজ্যের বিরোধী দলনেতা তিনি। হলদিয়া কেন্দ্রে জয় মল্লিককে প্রার্থী করা হতে পারে। কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে রিতেশ তিওয়ারিকে প্রার্থী করা হতে পারে। রাসবিহারী কেন্দ্রে তুষারকান্তি ঘোষ বা শতরূপাকে প্রার্থী করা হতে পারে বলে জানা যাচ্ছে। বালুরঘাট এই কেন্দ্রে অশোক লাহিড়ী তাকে প্রার্থী করা হতে পারে বা অমিতাভ চক্রবর্তীকে প্রার্থী করা হতে পারে। আসানসোল দক্ষিণে আবারও অগ্নিমিত্রা পালকেই দাঁড় করানো হতে পারে। হাওড়া সদরে উমেশ সিং তাকে প্রার্থী করতে পারে ভারতীয় জনতা পার্টি। শতরূপা এবার প্রার্থী হচ্ছেনই মোটামুটি ধরে নেওয়া যেতে পারে, কারণ তার নামে দুটো কেন্দ্র ভেসে উঠছে, একটা রাসবিহারী, একটা হচ্ছে ভবানীপুর। ভবানীপুর কেন্দ্র থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই প্রার্থী হন। তো এই ভবানীপুর কেন্দ্রে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হতে পারে শতরূপাকে। বীরভূম কেন্দ্রে ধ্রুব চ্যাটার্জিকে প্রার্থী করা হচ্ছে বলে জানা যাচ্ছে, মনে করা হচ্ছে তাকে প্রার্থী করা হতে পারে। সুভাষ সরকারকে, তিনি এমপি ভোটে হেরে গিয়েছেন 2024-এ, তাকে এবার এমএলএ ভোটে দাঁড় করানো হতে পারে। বাঁকুড়া কেন্দ্র থেকে তাকে দাঁড় করানো হতে পারে। দেবশ্রী চৌধুরী, তাকে রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে বিজেপি। মধুছন্দা কর বিধাননগর কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হতে পারে। অর্চনা মজুমদার, তাকে নদিয়া দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়াও আরো বহু কেন্দ্র রয়েছে। এখন এই কটা কেন্দ্রই কিন্তু জানা যাচ্ছে যে এই কেন্দ্রগুলো থেকে মোটামুটি এদেরকে প্রার্থী করা হতে পারে। তবে এর মধ্যে চমক দু একটি জায়গাতেই আছে এবং কয়েকজন পুরনো নেতাদের উপরে ভরসা রেখেছে। সদ্যই তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছে এমন কোনো নেতার নাম as such নেই। রিতেশ তিওয়ারি বহু পুরনো কর্মী, তাকে প্রার্থী করতে পারে ভারতীয় জনতা পার্টি। তো এবার এমনিতেই বিজেপির স্ট্র্যাটেজি, তারা মানে তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়ক, কোনো এমপিকে তারা সচরাচর নিতে চাইছে না। তেমন পরিচিত মুখকে তারা নিতে চাইছে না। আ এবং নিলেও হয়তো এখানেই জয়েন করাবে। দিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে না। দল ভাঙানো অন্তত বিফোর ইলেকশন বিজেপি নাকি চেষ্টাই করছে না বলে জানা যাচ্ছে। তো লেটস সি আরো কিছুদিন গেলে হয়তো গোটা বিষয়গুলো পরিষ্কার হবে এবং হয়তো এরকম কেন্দ্র বদলও অদল-বদলও হতে পারে আগামী দিনে। কারণ আ এসআইআর চলছে। এসআইআর প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। তো ভোট নিয়ে তবুও প্রস্তুতি তো রাজনৈতিক দলগুলো করছে। এর মধ্যে কংগ্রেস তারা বলে দিয়েছে যে একলা লড়াই করবে। তারা আর অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করে লড়াই করবে না। এটা এটা নিয়ে তারা হাইকমান্ডের ইতিমধ্যে সবুজ সংকেতও পেয়ে গিয়েছে। ফলত রাজ্যে এবার চতুর্মুখী বা পঞ্চমুখী ভোট আমরা দেখতে পারবো। যদি দেখা যায় যে আ জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের, তারা নওশাদ সিদ্দিকীর আইএসএফ এবং বামেরা একসঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করে। আ তার একটা দিক, অপরদিকে কংগ্রেস, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। এই ৪ টে গ্রুপ হতে পারে, বা যদি দেখা যায় যে বামেরা যাচ্ছে না জনতা উন্নয়ন পার্টির সঙ্গে, তাহলে পঞ্চমুখী লড়াই কিন্তু এবার আমাদের রাজ্যে নির্বাচনে দেখা যেতে পারে। তো দেখা যাক ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আপনারা। থ্যাংক ইউ।